কোনো কথা টথা নয়। এই মেয়ে সিনিয়র হিসেবে আমাদের পাত্তাই দিচ্ছে না। ওকে একটা শাস্তি দেওয়া উচিত। পুষ্পিতার মুখ শুকিয়ে গেল। ভয় আতঙ্কে দুরু দুরু করে উঠল ভেতরটা। শরীফের ভারী মেজাজ খারাপ লাগছে। এই হেনাটার সবেতে বাড়াবাড়ি। চোটে কিছু বলতে চাইলে হেনা চোখের ইশারায় থামতে বলে। ছোটের মিটিমিটি হাসি দেখে শরীফ চোখ সরু করলো। কথানুযায়ী নিভে এলো এবার। বুঝে নিল শাস্তিটা নির্ঘাত তাকে নিয়েই। হেনা ব্যাগ খুলে কাগজ কলম বের করলো, এগিয়ে দিয়ে বলল, ধরো। পুষ্পিতা ভীত লোচনে চেয়ে ঢোক গিলল একবার। রূপা ধমকে উঠে, কি হলো, কানা নাকি? ধরতে বলছে না? পুষ্পিতা বাধ্যের মতো কাগজ কলম নিল। হেনা বক্ষপটে হাত গুটিয়ে দাঁড়ায়। চোখে মুখে ফুটিয়ে তোলে সিনিয়র সিনিয়র গাম্ভীর্য। ভাবসাব নিয়ে বলল, এবার আমি যা যা বলছি লেখো ওখানে। পুষ্পিতা আবার চারপাশে দেখছে। সে যে কাকে খুঁজছে নিজেই জানে না। তনুজাটা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আচ্ছা, তীব্র স্যার, স্যার কি চলে গেছেন? কি হলো, এত আশেপাশে কি? কেউ আসবে না এখানে। এই কলেজে আমাদের চারজনকে না সবাই এক নামে চেনে, বুঝলে? ভালো চাইলে যা বলছি লিখো। পুষ্পিতা উপায়হীন বনে খাতার সাদা পাতা মেলল। কলম ছুঁয়ে চাইল ওর দিকে। চাউনিতে নীরব প্রশ্ন। কি লিখবো? হেনা বলল, লেখো শরীফ, আমি তোমাকে ভালোবাসি। পুষ্পিতা লিখতেই নিয়েছিল, পুরো লাইন শুনে চমকে থমকে একাকার। মুখ তুলল স্তব্ধ হয়ে। বাকিরা ফিক করে হেসে উঠল অমনি। রূপা নুয়ে পড়ে হাসিতে। সাইফুল হাই ফাইভ করে। শরীফ হাসে ঠোঁট চেপে। পুষ্পিতা হতবাক হতবিহ্বল। মুখ খুলল এতক্ষণে। এসব কেন লিখবো আমি? হেনা চোখ পাকালো। কেন লিখবো মানে? আমরা বলছি তাই। পুষ্পিতা মাথা নুয়ে বলল। এটা লিখবো না। রূপা চেতে বলল, কি? এই মেয়ে, জানো তুমি কি বলছো? লিখবে না মানে কি? হ্যাঁ, না লিখলে এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবো তুমি আমাদের সাথে বেয়াদবি করেছো। স্যারকে তো চেনো না? সিনিয়রদের অসম্মান করা তিনি একদম পছন্দ করেন না। মনে নেই নবীন বরণে বলেছিলেন সিনিয়রদের সম্মান দিতে হবে? পুষ্পিতার মনে আছে নবীন বরণে প্রিন্সিপাল ভাষণের সময় সত্যি এসব বলেছিলেন। একজন আদর্শ শিক্ষার্থীর কেমন হওয়া উচিত একটা লম্বা তালিকার সাথে যোগ করেছিলেন। হেনা বলল, আমরা চারজনে একসাথে গিয়ে যদি এটা বলি, স্যার তোমাকে কখনো বিশ্বাস করবে? আবার আমরা হলাম 4 বছরের পূর্ণ ছাত্রছাত্রী, সেখানে তুমি হলে 6 মাসও হলো না। তা এরপর এই কথা যাবে ফরকান স্যারের কানে। ওনার চোখে চান্দু একবার খারাপ হলে জীবনে আর ভালো হতে পারবে না, নম্বরও কম পাবে। এখন ভাবো কি করবে? যা বলছি সেটা লিখে চুপচাপ চলে যাবে, না স্যারের কাছে পাঠাবে আমাদের। পুষ্পিতার মাথায় বাজ পড়ল যেন। কি সাংঘাতিক এরা! অসহায়ত্বে সরু নাক ফেপে উঠে মেয়েটার। নুহাকে মনে পড়ে, ও এখানে থাকলে ঠিক কিছু না কিছু করত। ওকে যে কেন এত নরম বানানো হলো! দুনিয়াতে নরম হওয়া আর বোবা হওয়ার সমান। এরা না পারে লড়তে, না পারে কিছু বলতে। শরীফ বলল, আমার নাম কিন্তু হ্যাঁ, আবার দিও না। বাকিরা মজা পেয়ে গেল। হেসে উঠল খিলখিলিয়ে। অথচ এত কান্না পেল পুষ্পিতার। সাইফুর বলল, ও হ্যাঁ, নিচে তোমার নামটা লিখে দিও কিন্তু। পুষ্পিতা মন চাইল এটার গালে একটা কষে থাপ্পড় মারতে, কিন্তু আজকে কি মেয়ের ওই সাহস আছে? আজকে তো পাশে তীব্র স্যার নেই। পুরো নাম লিখবে না অর্ধেকটা? হঠাৎ পুরুষালী কণ্ঠটা তপ্ত বাতায়ন ছিঁড়ে খুঁড়ে এলো। চকিতে পিছু ফিরল সবাই। এর স্বর পুষ্পিতা চেনে, চেনে তার মালিককেও। মেয়েটার মৃগনেত্র সবেকে ঝলমলিয়ে ওঠে। ঠোঁট দুটোতে রাতারাতি ভিড় করল স্বস্তির সুরসাল হাসি। তীব্র এগিয়ে আসে, বড় দম্ভ তার হাঁটার গতিতে।
এসে ঠিক পুষ্পিতার পাশে দাঁড়ালো। শরীফরা মিয়ে এলো সহসা। ব্যস্ত সালাম ঠুকলো সবাই। তীব্র সুচালো চোখে এক একজনকে দেখে নেয়। ফটাফট প্রশ্ন করে। কোন ইয়ার? সাইফুল মিনমিন করে জানালো, ফাইনাল ইয়ার, বাংলা ডিপার্টমেন্ট। কি করছিলে এখানে? ওরা চোরা চোখে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। তীব্র নিজেই বলল, র‍্যাগ দিচ্ছিলে তাই তো? অচিরে মাথা নুয়ালো সকলে। এই কলেজে আবার র‍্যাগ? পড়াশোনা রেখে তাহলে এসবই করো সারাদিন? শরীফ বলল। সরি স্যার। তীব্রর আওয়াজ শানের নেয়। ডোন্ট সে সরি টু মি, সে সরি টু হার। একটা জুনিয়র মেয়েকে সরি বলতে বেশ গায়ে লাগলো হেনার। মুখ খুলল কিছু বলতে, সহসা দারাজ কণ্ঠে চেঁচিয়ে ওঠে তীব্র। সে সরি। হেনা একা নয়, পাশে দাঁড়ানো পুষ্পিতাও সমান কেঁপে উঠল। সে বলে দিল ছটফট। এরপর একে একে সবাই। তীব্র আদেশ ছুড়ল, আর কখনো কাউকে র‍্যাগ দিতে যেন না দেখি। মাথা কাত করলো সবাই। তীব্রর কথা শেষ হয়নি, ফের শাসালো, এই মেয়েটার চারপাশেও তোমাদের যেন না দেখি। আই সোয়ার, খুব খারাপ হবে তাহলে। তীব্র আঙুল উচালো। নীরব শাসনের তপ্ততায় ওরা ছাই হলেও বিস্ময়ে স্তম্ভিত হলো পুষ্পিতা। কোটর ছাড়ালো তার সবটুকু জরিফিত ভাব। তারপর মাথা নুয়ে চলে গেল ওরা। শরীফ যেতে যেতে একবার পুষ্পিতার দিকে চায়, ভাবলো, আজ স্যার এসবে সবসময় তো আর থাকবেন না, নজর যখন লেগেছে কথা তো বলবেই। এক কদম বাড়ালো। তীব্র তক্ষুনি ডাকে, দাঁড়াও। তীরস্থ বেগে দাঁড়িয়ে পড়ল শরীফ। কিছুটা ভয় জাগলো মনে। তার জানা মতে এই লোক নতুন এসেছেন, ফোরকান সাহেবের ভীষণ ক্লোজ। এমন সাদামাটা কলেজে এরকম বলিষ্ঠ দেহের একজন শিক্ষক 4 বছরে এই প্রথম দেখছে শরীফ। ঘুরে চাইল সে, নম্রস্বর। জি স্যার। তীব্র নিজেও পেছন ফিরে মুখোমুখি হলো। তোমার নাম? ছেলেটা বিক্ষিপ্ত বিভ্রান্ত। শরীফ হাসান। তীব্র মুচকি হেসে বলল, সবে ফাইনাল ইয়ার, এখনো লাইফে অনেক দূর বাকি। তোমার চোখ দেখে আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে, মানে এই মুহূর্তে তুমি যেটা চাইছো সেটা এই কলেজ পার হতে হতেই ভুলে যেও, নইলে বেশ দুর্ভোগ আছে তোমার কপালে। শরীফ কিছুই বোঝেনি এই মুহূর্তে কি চাইছে ও। পুষ্পিতার সাথে সন্ধি করার কথা ছাড়া অন্য কিছু ভাবেনি তো। স্যারকে এই মেয়েকে নিয়ে ইঙ্গিত দিলেন। শরীফ তীব্রর প্রস্তর সম মুখটাই চেয়ে থাকলো কিয়ৎক্ষণ। চাউনিতে পরিচ্ছন্ন বিভ্রম। তীব্র সাদাটে চিবুকের পোক্ত ভাব, অথচ পোড়া ঠোঁটে চমৎকার হাসি। বলল, যাও, যেটা বলেছি মাথায় রেখো। আমার কথা শুনলে তোমারই ভালো, না হলে আমি আবার কখন খোলস ছেড়ে বেরিয়ে আসি বলা যায় না। শরীফ এবারেও হতবুদ্ধি। পুরোটা মাথার উপর দিয়ে গেছে। কিসের খোলস, কার খোলস? তবে মনে বলল, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ভদ্রের মতো এক পাশে মাথা হেলিয়ে চলে গেল ছেলেটা। তীব্র সেদিকে চেয়ে থাকে। শুকনো আদর লাগছে, চোখ দুটোতে জল ক্রোধ। বিড়বিড় করে বলে, আমার ভিতু মেয়েকে লাইন মারতে চায়, কত বড় কলিজা! আর একটু বাড়াবাড়ি দেখলে হাত ঠুকিয়ে তোর কলিজা বাইর করে নিয়ে আসবো, কুত্তার বাচ্চা কোথাকার। এত স্বল্প আওয়াজ বিমূর্ত হয়ে থাকা পুষ্পিতার কানে যায়নি। মেয়েটার বিস্ময় পাল্টে এসেছে ঘোরের জাদুতে। পরপরই সে চাউনি দুটো আপ্লুত হলো। শক্ত মানবের শক্ত পিঠের দিকে চেয়ে চেয়ে শত কৃতজ্ঞতায় লুটপাট করলো নিজেকে। হেসে কিছু বলতে যাবে, তখনই ঘুরে চাইল তীব্র। তেজে চোখ দুটো তাক হতেই পুষ্পিতার ঠোঁট বন্ধ, গিলে নিল কথার বান। তীব্র খ্যাক করে বলল, তোমাকে বলেছিলাম না ছুটির পর আমার সাথে যেতে, তাহলে একা বেরিয়ে যাচ্ছিলে কেন? পুষ্পিতা তাজ্জব বনে গেল। এই কথা কখন বলেছেন স্যার? সে মনে করার চেষ্টা চালায়। না বলেননি তো। মিহি কণ্ঠে বলল, এরকম কিছু তো বলেননি স্যার। তীব্র থতমত খেল। তাই তো, এমন কিছুও বলেনি।
চেহারায় গাম্ভীর্যের দাপট বজায় রাখলো, তাও ভারী কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, বলিনি তো কি, এখন বলছি, এরপর আমাকে ছাড়া একা একা কোথাও যাবে না। পুষ্পিতার হ্যাঁ না শোনার অপেক্ষায় সে রইল না, নির্দেশ দিয়ে সোজা হেঁটে গেল। মেয়েটা নির্বোধ বনে চেয়ে রইল শুধু। কোথাও গেলে স্যারকে নিয়ে যাবে, এটা কেমন কথা? মানুষ ভাববে কি? কানাডায় তখন অনেক রাত। মনের সুখে টিভি দেখছে পলাশ, মিথিলা পাশেই শুয়ে। বিশালাকার ব্ল্যাঙ্কেটটা পেঁচিয়েছে গায়ে। এসির ভলিউম কমাতে কমাতে পলাশ রুমটাকে হিমালয় বানিয়ে ফেলেছে। শীতে তার কাঁপুনি ওঠার জোগাড় হয়েছিল প্রায়। একটু আগেই ভরপুর কেঁদেছে মেয়েটা। খিদেতে শুকনো চিপস চিবিয়েছে বসে বসে। বাঙালির পেট বিদেশে এলেও ভাত না হলে চলে, কিন্তু আজকে আর টাটু শব্দ মিথিলা করেনি। পলাশ যে সাংঘাতিক রকমের ঘাড়তেরা ছেলে বুঝতে বাকি নেই। এ কদিনে ঢের শিক্ষা হয়েছে। সে রাবিহীন গো ধরে রইল। ভাতে পানি ঢেলেছে তো ঠিক আছে, কি হবে একবেলা না খেলে? মরে তো আর যাবে না। পলাশ টিভি দেখতে দেখতে এক পলক চাইল ওর দিকে। একটু কাছে ঝুঁকে দেখল মিথিলার ভারী নিঃশ্বাস পড়ছে। আহারে, না খেয়ে ঘুমিয়ে গেল। এই যাত্রায় মায়া হলো ওর। ডাকতে চেয়েও গুটিয়ে আনলো হাত। না থাক, এই মেয়েটা মাত্রাতিরিক্ত বেয়াদব। বাবা মা যে বড় হওয়ার পর বিন্দুমাত্র ভালো শিক্ষার দেয়নি সে তো প্রতি কথাই বোঝা যায়। স্বামী হিসেবে মানে না, সম্মান দেয় না। লাট সাহেবের বেটি, উনি রাঁধবেন না, কাজ করবেন না, খালি গিলবেন, শপিং করবেন। বড় আরামের স্বপ্ন দেখে যে ওকে বিয়েটা করেছিল পলাশ জানে। নাও সোনা, এবার আরাম করো। থাকুক না খেয়ে, ডাকতে গেলেই ভাব নেবে, মাথায় চড়ে বসবে। আচমকা পলাশের ফোন বেজে ওঠে, ভাইব্রেট হচ্ছে। ভিডিও কল দিয়েছে কেউ একজন। ও টেবিল থেকে হাতের ফোন আনলো হাতে। স্ক্রিনে শ্বশুরের নম্বর দেখে এত বিরক্ত হলো, উফ, এই লোকটাও না সারাদিন কল দিয়েই যাচ্ছে, আর যখনই ধরবে মেয়েকে চায়। এর কি মেয়ের খোঁজ নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? অফিসের কাজগুলো কি করে না? পলাশ সচকিতে একবার ঘুমন্ত মিথিলাকে দেখে নেয়। অজগরের মতন শুয়ে আছে দেখো, কোনো নড়চড় নেই। ও আলগোছে পাশ থেকে নেমে গেল, অন্য রুমে এসে দৌড় চাপালো। কল রিসিভ করতেই খোরশেদুলকে দেখা যায়। তিনি একা নন, পাশে সালমা বেগম। পলাশ ঠোঁটে হাসি টেনে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? খোরশেদুল ডগমগ ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো। দুপুরে ফোন করেছিলেন, এত ব্যস্ত ছিলাম ধরতেই পারিনি। পরে যে কল ব্যাক করব মনেই ছিল না, কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই। বিদেশে কত ব্যস্ততা তোমার বুঝি আমরা। আন্টির শরীর এখন কেমন আছে? সালমা বললেন। পলাশ ভেতর ভেতর বেজায় বিরক্ত হলো। এরা কল দিলে শুধু মেয়ে মেয়ে করে, আর মেয়েটা সারাদিন করে আরাম আরাম। কিন্তু বিগত দিনে মিছিলার সাথেও যা করেছে, আর মেয়েরও যা স্বভাব, বাপ মাকে পেলেই সব গড়গড় করে নালিশ করে দেবে। তখন আবার যাচ্ছে তাই কাণ্ড হবে আরেকটা। এসব নিয়ে ঝামেলা পোহানোর মতো ফুরফুরে মেজাজ এখন ওর নেই। বিস্তর হেসে মিথ্যে বলল, আসলে আপনার মেয়েকে তো চেনে, এখানে এক দণ্ড এসে ঘরে থাকে না। আসলে আপনার মেয়েকে তো চিনেন, এখানে এসে এক দণ্ড ঘরে থাকে না। আমাদের অ্যাপার্টমেন্টে একটা বন্ধু জুটিয়ে ফেলেছে, দিনরাত তার সাথে ঘুরে বেড়ায়। আজকেও গিয়েছিল বাইরে, এই তো ফিরল কিছুক্ষণ আগে। টায়ার্ড তো, ঘুমাচ্ছে। খোরশেদুলের মনটা খারাপ হয়ে গেল। স্বর নিভিয়ে বললেন, ও, আপনি বললে ডেকে দিই, কাঁচা ঘুম তাতে কি, ডাকবো? উনি বললেন, না না থাক, ঘুমাচ্ছে যখন বিরক্ত করার দরকার নেই, ঘুমাক। তা খেয়েছো তুমি? জি। সালমা বললেন। কথাগুলো পলাশের মনোপুত হলো। প্রসন্ন চিত্তে কিছু বলতে যাবে, তক্ষুনি খোরশেদুল বিরোধাভাস করে উঠলেন,
কেন মিথিলা কাজ করবে কেন? বিদেশে কি কাজের লোকের অভাব আছে? পলাশ কি মিথিলাকে খাটাবে নাকি? ও তো এতদিন একটা কাজের লোক রেখে দিয়েছে, তাই না বাবা? সাথে দাঁত মেলে হাসলেন ভদ্রলোক। এপাশে নিজের দাঁত চেপে ধরল পলাশ। এই ব্যাটাই মেয়েটাকে নষ্ট বানানোর আসল কারিগর। মেয়েকে দিয়ে কাজ করানো যাবে না। নিজের বউকে কি আয়েসে রেখেছে? তার হাতের রান্না খায় না? ফের হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা বাবা, মিথিলা কি ওখানকার সিম নিয়েছে? পলাশের উত্তর তৈরি। না, ও ভেবেছে খুব তাড়াতাড়ি নতুন ফোন নেবে, তাই একই সাথে সিম কিনবে আর কি। আর আপনারা এতটা ভাববেন না আঙ্কেল, মিথিলা এখানে ভালোই আছে। সে তো অবশ্যই, আসলে আমার ওই একটা মাত্র মেয়ে তো। মন মানে না বাবা। তার উপরও প্রায় মাস পার হতে চললো, ওর গলাও শুনিনি। চিন্তা তো হবেই বলো। পলাশ মুখ ভার করে বলল, আসলে আঙ্কেল, কি যে বলবো, আপনারা ওকে এত দেখতে চান, কথা বলতে চান, কিন্তু ও কিন্তু আপনাদের কথা একদম মনে করে না। আমি মাঝে মাঝে বলি যে আমার ফোন দিয়ে কথা বলো, বলে যে ইচ্ছে করছে না, না থাক, পরে কথা বলবো। আপনাদের খারাপ লাগবে বিধায় বলতে চাইনি, তাই বললাম আর কি। খোরশেদুলের হাসিটা মুছে গেল। আর তো চোখে স্ত্রীর পানি চাইলেন। সালমা মৃদু হেসে বললেন, জি নিশ্চয়ই, আসসালামু আলাইকুম। লাইন কেটে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল পলাশ। কতগুলো মিথ্যে বলল এই 10 মিনিটে, উফ, বিরক্তিকর। এই পাশে বসে খোরশেদুল নিলেন নিশ্চিন্তের শ্বাস। মেয়েটা একটু ছটফটে, রংচঙে দেশ দেখছে, তাই বিভোর হয়ে আছে। সময় হলে ঠিকই খোঁজ করবে বাবার, ঠিকই বলেছে সালমা। তিনি হাসি হাসি চেহারায় স্ত্রীর দিকে দেখলেন, বললেন, আর যাই বলো, জামাইটা কিন্তু লাখে একটা পেয়েছি, তাই না? কত বিনয়ী সভ্য দেখলে। মেয়ের অনেক খেয়াল রাখে, বোঝাই যায়। সালমা বেগম মাথা নাড়ালেন শুধু। ভেতর ভেতর চিন্তায় ভুগছেন তিনি। কেন যেন মনে হচ্ছে মধ্যে কোনো গোলমাল আছে। এই এতদিনে যতবার কল দিয়েছেন, পলাশ কিছু না কিছু বলে মেয়েটার সাথে কথা বলতে দেয়নি। ঘুমোচ্ছে, গোসল করছে, বাইরে গিয়েছে, এসবই থাকে শিরোনাম। আচ্ছা, এগুলো কি সত্যিই ঘটে, না কি সব বাহানা? মায়ের মনটা দুশ্চিন্তায় কামড়ে ধরল। মুখখানা তেমন ডুবে গেল তিমিরে। তাও তো মিথিলার খোঁজ জানেন, কেমন আছে শুনতে পারেন, কিন্তু অন্য মেয়েটা না জানি কোথায় আছে, কেমন আছে, কি দশায় আছে এখন। ওর সাথে কি আর কখনো কোনো দিনও দেখা হবে না? কাচের দরজা আলতো হাতে ঠেললেন আবুল। উবকে দিয়ে খুব বিনয়ে শুধলেন, আসবো স্যার? জামশেদ সদ্য আয়োজন করছেন বিশ্রামের। চেয়ারে মাথা এলিয়ে দুদণ্ড চোখ বোঝার মধ্যেই বাদ সাধলেন আবুল। ভদ্রলোক বিরক্ত হন, সোজা হয়ে বসে, ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, এসো। আবুল ত্রস্ত ঢুকলেন ভেতরে। তেমন ব্যস্ত ভঙ্গিতে সালাম ঠুকলেন আবার। সরি স্যার, এই সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খবরটা না দিলেও নয়, তাই একেবারে ছুটে চলে এসেছি। জামশেদের সরল ভ্রুতে ভাঁজ পড়ল। কি হয়েছে? আবুলের চোখে মুখে ততোধিক উৎকণ্ঠা। জানালেন, কি আর হবে স্যার, আজিমপুরের যে জায়গা পছন্দ করলেন আপনি, ওই যেদিন কথা বলে এলাম, একাব্বর তো এখন দামে দিতে চাইছে না, প্রতি শতাংশে 1 লাখ করে বাড়িয়েছে। জামশেদ খেকিয়ে উঠলেন। মানে, বললেই হলো? এটা কি মগের মুল্লুক নাকি? মিনমিন করে জানালেন আবুল। ইয়ে স্যার, এটা আমার কথা নয়, একাব্বরের ফোন করে বলেছে। ফুঁসে উঠলেন জামশেদ। এত বড় স্পর্ধা ওর! সামান্য ঠিকাদার কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কথার উপর দিয়ে চায়। আমি যখন শতাংশের দাম ঠিক করে এসেছি, তখন আমি ওই দামেই নেব। আবুলের কণ্ঠে উদ্বেগ। সেটা আমি বলে এলাম স্যার, কিন্তু ও বলেছে আপনি জোরাজুরি করলে ও মিডিয়াকে জানিয়ে দেবে। জামশেদ রাগে থর থর করে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্রোশে। মুখায়ব খেয়াল করতে আবুল প্রস্তাব ছুড়লেন,
স্যার আপনি বললে লোক পাঠাই, বড্ড বার বেড়েছে, ভেঙে দিয়ে হাড়গুড়, কি বলেন? জামশেদ নিম্নষ্ঠ কামড়ে ডুব দিলেন ভাবনায়। আজিমপুরের ওই জায়গাটা মেন রোড